রাতের ডিনার শেষে শুভ বেশিক্ষণ থাকলো না। ইকবাল হোসেন আর রাবেয়া হোসেনের সাথে কিছুক্ষণ কথা বলে সে বিদায় নিল। ইকবাল হোসেন তাকে থেকে যাওয়ার জন্য বেশ জোরাজুরি করেছিলেন, কিন্তু শুভ্র তার সেই চিরচেনা গাম্ভীর্য নিয়ে জানালো তার জরুরি কাজ আছে। রীতি দূর থেকে দেখলো শুভ্র একবারের জন্য তার দিকে ফিরে তাকালো না। মনটা এক নিমেষে বিষণ্ণতায় ভরে গেল ওর। নিজের রুমে এসে আয়নার সামনে দাঁড়িয়ে একটা দীর্ঘশ্বাস ফেললো। সে মানুষটা কি কখনই তাকে বসবে না? এক রাত হতাশা নিয়ে বিছানায় গালিয়ে দিতেই কখন যে ঘুমের রাজে তলিয়ে গেল টেরও পেল না। পরের দিন সকালে হৃদির ঘুম ভাঙল পাখির কিচিরমিচির আর জানালার ফাঁক দিয়ে আসা কড়া রোদে। চোখ কসলাতে কসলাতে আড়মোড়া ভেঙে ফ্রেশ হয়ে নিল সে। মেজাজটা আজ বেশ ফুরফুরে। গুনগুন করে গান গাইতে গাইতে সিঁড়ি দিয়ে নিচে নামছিল হৃদি, কিন্তু ড্রয়িং রুমের তাকাতে তার পা দুটো যেন মেঝেতে গেঁথে গেল। সে দেখল ড্রয়িং রুমে রীতিমতো মেঘা বসেছে। তার বাবা মায়ের সাথে গম্ভীর মুখে বসে আছেন মামা সোহান চৌধুরী আর মামি সায়রা চৌধুরী, আর তাদের পাশে চঞ্চল ভঙ্গিতে বসে আছে শুভ্রা। শুভ্রা রীতিকে দেখা মাত্র একগাল হেসে দৌড়ে এলো। কী রে মহারানী, তোর কি এখন ঘুম ভাঙলো? সূর্য তো মাথার উপর দিয়ে উঠে গেছে। হৃদয় বিস্ময় নিয়ে ড্রয়িং রুমের দিকে ইশারা করে বলল, তোরা তোরা কখন এলি? সকাল সকাল চলে এসেছি, অনেক বড় সারপ্রাইজ আছে তোর জন্য। ঠিক তখনই সোহান চৌধুরী বেশ বাড়িকি গলায় হৃদিকে ডাক দিল, হৃদিমা এদিকে আয় তো। হৃদি একটু ঘাবড়ে গেল। সবার মুখে কেন জানি আজ অন্যরকম লাগছে। সে ধীর পায়ে এগিয়ে গিয়ে সোহান চৌধুরীর সামনে দাঁড়িয়ে মাথা নিচু করে বলল, আসসালামু আলাইকুম মামা। সোহান চৌধুরী ছেনের হাসিতে, ওয়ালাইকুম আসসালাম, আয় মা আমার পাশে এসে বস। হৃদি গুটি গুটি পায়ে গিয়ে সোহান চৌধুরীর পাশে সোফায় বসলো। সোহান চৌধুরী বড় মমতায় হৃদির মাথায় হাত বুলিয়ে দিলেন। সারা ড্রয়িং রুমে তখন পিনপিনত নীরবতা। সবার উৎসুক চোখের সামনে তিনি হঠাৎ হৃদির চোখের দিকে তাকিয়ে নরম গলায় প্রশ্ন করলেন, আমার মেয়ে হবে? সোহান চৌধুরীর রহস্যময় কথার মাথামুন্ডু কিছু হৃদি বুঝল না। সে ফ্যাল করে তাকিয়ে থেকে বলল, কী বলছো মামা? আমি তো তোমারই মেয়ে, ছোটবেলা থেকে তো তোমার মেয়ে হয়ে বড় হয়েছি। সোহান চৌধুরী মৃদু হাসলেন। সেই হাসিতে গম্ভীর কোনো সংকল্প লুকিয়ে ছিল। তিনি মাথা নেড়ে বললেন, না রে মা, আমি সে মেয়ে হওয়ার কথা বলিনি। আমি তোকে একেবারে পাকাপাকিভাবে আমাদের বাড়িতে মেয়ে করে নিতে চাইছি। সোহান চৌধুরীর এই ঘোরালো কথা শুনে হৃদি নয়, ওর বাবা ইকবাল হোসেনের ঠিক ধরতে পারলেন না। তিনি ভুরু কুঁচকে অবাক হয়ে বললেন, ভাই সাহেব, আপনি কি বলতে চাইছেন? আমি ঠিক বুঝতে পারছি না, একটু পরিষ্কার করে বলবেন কি? সোহান চৌধুরী এবার হৃদির মাথায় ছেনের হাত রেখে সরাসরি ইকবাল হোসেনের চোখের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বললেন, বলতে চাইছিলাম ইকবাল, তোমার যদি কোনো আপত্তি না থাকে তবে আমি আমার ছেলে শুভ্রর সাথে হৃদিমার বিয়ে দিতে চাই। মুহূর্তের মধ্যে পুরো ড্রয়িং রুম একটা বিদ্যুৎ খেয়ে গেল। হৃদি অবাক হয়ে সোহান চৌধুরীর দিকে তাকালো। ঠিক একইভাবে পাথরের মতো জমে গেলেন ইকবাল হোসেন। সোহান চৌধুরী আবারও পরিষ্কার গলায় ইকবাল হোসেনের উদ্দেশ্যে বললেন, অনেক ভেবে দেখলাম ইকবাল, নিজেদের মধ্যে এমন গুণবতী আর আপন মেয়ে থাকতে কেন বাইরে যাব? তাই তোমার বোন আর আমি ঠিক করেছি হৃদির সাথে শুভ্র বিয়ে দেব। এদিকে তোমার কোনো আপত্তি আছে? ইকবাল হোসেন যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছেন না। খুশিতে আর বিস্ময়ে তিনি কী বলবেন ভেবে পাচ্ছিলেন না। ঠিক তখনই মাঝখান থেকে ইমন ফোড়ন কেটে বলে উঠল, রাজি হবে না মানে? 100% রাজি হবে, কারণ আমার আপুও তো শুভ্র ভাইকে সে কবে থেকে ভালোবাসে। যাকে ভালোবাসে তাকে পেতে আবার সমস্যা কি? মুহূর্তের মধ্যে ড্রয়িং রুমের সব কটা চোখ ইমনের উপর গিয়ে স্থির হলো। হৃদির লজ্জা আর ভয়ে যেন মাটির সাথে মিশে যাচ্ছে। তার মনে হচ্ছে কেউ যেন আর পায়ের তলা থেকে মাটি সরিয়ে নিচ্ছে। ইকবাল হোসেন ইমনের কথা শুনে থতমত খেয়ে বললেন, কি বলছিস এসব? ইমন দরবারপাত্র নয়। সে আবার উৎসাহ নিয়ে বলল, আরে হ্যাঁ আব্বু, তোমার এই একমাত্র আদরের মেয়ে শুভ্র বুড়োকে আগে থেকে ভালোবাসে এসেছে। বিশ্বাস না হলে আব্বুকে জিজ্ঞেস করো। হৃদি পাগলের মতো না সূচক মাথা নাড়তে যাবে, তার আগে ইকবাল হোসেন গম্ভীর অথচ নরম গলায় হৃদির দিকে তাকিয়ে বললেন, হৃদি, আমি জানি তুই কখনো মিথ্যে বলিস না, এমনকি আমার কাছে কোনো কিছু কখনো বানিয়েও বলিস না। ইমন যা বলেছে তা যদি সত্যি হয় তবে নির্দ্বিধায় বল মা,
কোনো সমস্যা নেই। হৃদি মাথা নিচু করে ফেলল, তার হাত দুটো থরথর করে কাঁপছে, বুকের ভেতরটা যেন ড্রাম পেটাচ্ছে। ঠিক এই চরম সংকটের মুহূর্তে শুভ্রা হৃদির একদম গা ঘেঁষে কানে কানে ফিসফিস করে বলল, কী রে, সাহস করে বলেই দে, ভালোবাসার মানুষটাকে এভাবে হাতের নাগালে পেতে যাচ্ছিস। এই সুযোগ হাতছাড়া করিস না, এরকম সুযোগ জীবনে বারবার আসে না রে। শুভ্রার কথাগুলো হৃদির কানে যেন মন্ত্রের মতো কাজ করলো। তার ভেতরে হঠাৎ এক অদ্ভুত তার সাহস চেপে বসলো। যে মানুষটা যেন সে বছরের পর বছর মনে মনে কেঁদেছে, আজ তাকে পাওয়ার রাস্তা এতটা পরিষ্কার। হৃদি এক মুহূর্ত আর দ্বিধা করল না। বুক ভরে শ্বাস নিয়ে মাথা তুলে সরাসরি ইকবাল হোসেনের দিকে তাকিয়ে স্পষ্ট গলায় বলল, জি আব্বু, আমি আমি ভালোবাসি শুভ্র ভাইকে। কথাটা বলে হৃদির লজ্জায় আর এক মুহূর্ত সেখানে থাকতে পারল না। এক দূরে নিজের রুমে চলে গেল। ড্রয়িং রুমে তখন হাসি রোল পড়ল। ইকবাল হোসেন হাসতে হাসতে সোহান চৌধুরীর দিকে তাকিয়ে বললেন, ভাইসাব, যেখানে আমার মেয়ে আগে থেকে আপনার বাড়ির বউ হওয়ার স্বপ্ন দেখছে, সেখানে আমি কিভাবে না বলি। তাছাড়া শুভ্রের মতো এমন হীরা জহরত ছেলে জামাই হিসেবে পেতে ভাগ্য লাগে। আমি এই প্রস্তাবে ভীষণ খুশি। দেখতে দেখতে শুভ্র আর হৃদির বিয়ে হয়ে গেল। রাত এখন গভীর। হৃদির লাল টকটকে বেনারসি শাড়ি পরে ফুলসাজার খাটে জড়সড় হয়ে বসে আছে। এটা শুভ্র রুম। চারদিকে রজনীগন্ধার তীব্র ঘেরান, কিন্তু হৃদির সারা শরীর থরথর করে কাঁপছে। শুভ্র তাকে পছন্দ করে না, এটা জেনেও সে জেদ করে বিয়েটা করলো। শুভ্র কি তাকে আদৌ মেনে নেবে? ভাবতে হৃদের কলিজা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। হঠাৎ দরজা খোলার শব্দ হলো। হৃদি ভয়ে চোখ তুলে তাকিয়ে দেখলো শুভ্র ভেতরে ঢুকেছে। পরনে বিয়ের জামকালো শেরওয়ানি, চুলগুলো কিছুটা আলুথালু। শুভ্রকে দেখে হৃদি দ্রুত চোখ নামিয়ে নিল। সে ভাবলো, এই বুঝি শুভ্র তেড়ে এসে ওর গালে ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় বসে বলবে, তোর সাহস কী করে হয় আমাকে বিয়ে করার? কিন্তু হৃদিকে ভুল প্রমাণ করে দিয়ে শুভ্র একদম শান্ত ভঙ্গিতে হৃদির পাশে খাটে বসলো। তারপর খুব ধীর গলায় বলো, ভয় পাচ্ছিস আমাকে? শুভ্রের এমন কোমল কণ্ঠ শুনে হৃদির কলিজা ছ্যাদ করে উঠল। সে একটু সরে গিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, না না, ভয় পাবো কেন আপনাকে? আপনি কি ভূত নাকি যে ভয় পাবো? শুভ্র এবার হৃদির চোখের দিকে তাকিয়ে এক বিচিত্র হাসি হাসলো। তারপর নিচু স্বরে বলল, ভয় না পেলে তো আরও ভালো, তাহলে আমি আরও খুশি মনে বাসর করতে পারবো। শুভ্রের মুখে এমন কথা শুনে হৃদি যেন আকাশ থেকে পড়ল। সে তোতলামি করে বলল, মানে কি বলছেন আপনি? বাসর করবেন মানে? শুভ্র এবার হৃদির একদম গা ঘেঁষে বসলো। ওর শরীরের তপ্ত নিঃশ্বাস হৃদির ঘাড়ে লাগছে। শুভ্র হৃদির কানের কাছে ফিসফিস করে বলল, বাসর মানে বুঝিস না? এই যে আমার রুমে লাল শাড়ি পরে বসে আছিস, এই রাতটাই তো বাসর রাত। আজ তোকে অনেক আদর দেব, অনেক সোহাগ দেব। হৃদি ভয়ে এবার খাট থেকে পেছাতে পেছাতে একেবারে কোনায় চলে গেল। দেওয়ালের সাথে পিঠ ঠেকিয়ে দিয়ে সে কাপা গলায় বলল, শুভ্র ভাই, এসব না করলে কি হয় না? শুভ্র এবার হৃদির দিকে আরও এগোতে এগোতে বলো, তা কিভাবে হয় জান? এই রাতটা নিয়ে আমার কত স্বপ্ন, তোকে আদরে আদরে ভরিয়ে দেব। এখন তুই যখন আমার বউ, তখন তোকে আর সারা রাত মন ভরে আদর করব। কথাটা বলে শুভ্র ঝড়ের বেগে হৃদির কান দুটো খপ করে ধরে ফেলল। হৃদি প্রায় কেঁদেই দিল। শুভ্র ভাই, প্লিজ ছেড়ে দিন, আমার খুব ভয় করছে। কিন্তু শুভ্র আজ যেন কোনো কথাই শুনছেই না। শুনবেই না। সে হৃদির কথাকে পাত্তা না দিয়ে এক ঝাটকায় ওকে কাঁধ ধরে শুয়ে দিয়ে ঝাঁপিয়ে পড়ল হৃদির ওপর। হৃদি আতঙ্কে আর ভয়ে গগন বিদারী এক চিৎকার দিল, আ! এক ঝাটকায় ধরপড়িয়ে উঠে বসল হৃদি। বুকটা কামারশালার হাঁপারের মতো ওঠানামা করছে। কপাল বেয়ে ঘাম ঝসে দরদর করে। সে বড় বড় শ্বাস নিতে নিতে চারদিকে তাকালো। জানালার পর্দা চিরে সকালের এক চিলতে রোদ এসে পড়েছে ওর বিছানায়। বাইরে পাখির কিচিরমিচির শোনা যাচ্ছে। হৃদি হতভম্ব হয়ে কয়েক সেকেন্ড স্তব্ধ হয়ে রইল। চারপাশটা ভালো করে পর্যবেক্ষণ করে দেখল তার নিজের রুমে আছে। অর্থাৎ এতক্ষণ যা হলো, সেই বিয়ে, সেই ভয়ঙ্কর বাসর রাত, সবই ছিল একটা দুঃস্বপ্ন। কোনো বাস্তব ভিত্তি নেই এর। ভাবতে হৃদি একটা দীর্ঘশ্বাস ফেলল। হাত দিয়ে কপালে ঘাম মুছতে মুছতে নিজের মনে বিড়বিড় করে বলল, উফ, কি ভয়ঙ্কর স্বপ্ন! এই শুভ্র হয়তো স্বপ্ন আমাকে শান্তিতে থাকতে দেবে না।
ঠিক তখনই রিদির ফোনটা কর্কশ শব্দে বেজে উঠল। রিদি ধরপড় করে ফোনটা হাতে নিয়ে দেখলো শুভ্রা কল দিয়েছে। কলটা রিসিভ করতে ওপাশ থেকে শুভ্রা ঝাঁঝালো গলায় ভেসে এলো, কী রে, এখন আসিসনি কেন? কলেজ কি আজ আসবি না নাকি? শুভ্রার কথা শুনে রিদি ফোনের স্ক্রিনের সময় দিকে তাকালো। 9:48 বেজে গেছে। রিদির চোখ তো চড়ক গাছ। কখন যে এত বেলা গড়িয়ে গেল সে টেরই পায়নি। কাল রাতে ওই বিটকেলে স্বপ্নের চক্করে পড়ে সব ওলটপালট হয়ে গেছে। সে তাড়াহুড়া করে শুভ্রাকে বলল, আমি 10 মিনিটের মধ্যে আসছি, তুই দাঁড়া। বলে ফোনটা বিছানায় ছুঁড়ে মারল। একদূরে ওয়াশরুমে ঢুকে গেল। কোনো মতে নাকে মুখে পানি দিয়ে দ্রুত রেডি হয়ে না খেয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। পেছন থেকে রাবেয়া এহসান অনেকক্ষণ ডাকলেন নাস্তা করার জন্য, কিন্তু রিদি যে তখন হাওয়ার বেগে ছুটছে কিছুই কানে গেল না তার। রিদি যখন হন্তদন্ত হয়ে কলেজে পৌঁছালো তখন সে পুরো ঘেমে নিয়ে একাকার। সোজা নিজের ক্লাসের দরজার সামনে এসে সে পাথরের মতো থমকে গেল। ক্লাসের ভেতরে শুভ্র সামনের দিকে তাকিয়ে অত্যন্ত গম্ভীর মুখে লেকচার দিচ্ছে। শুভ্রাকে সামনাসামনি দেখার মাত্রই রিদির সেই রাতে স্বপ্নের কথা হুবহু মনে পড়ে গেল। সেই লাল শাড়ি, শুভ্র সেই বাসর রাতের কথা, আর সেই ঝাঁপিয়ে পড়া। রিদি নিজের কপালে যে একটা থাপ্পড় মারল। ইস, শুভ্র ভাইরে যে স্বপ্নে কী না কি বলে ফেলেছিল। রিদি কয়েক সেকেন্ড নিজেকে সামনে নিল। বুক ভরে একটা লম্বা শ্বাস নিয়ে সব আজেবাজে চিন্তা ঝেড়ে ফেলে একদম স্বাভাবিক হওয়ার অভিনয় করলো। তারপর দরজার দিকে তাকিয়ে এক কদম এগিয়ে বিনীতভাবে বলল, মে আই কাম ইন স্যার? শুভ্র লেকচার থামিয়ে ধীরস্থিরভাবে দরজার দিকে তাকালো। শুভ্র সেই তীক্ষ্ণ চাহনি রিদির শরীরের ভেতর যেন তীরের মতো বিঁধে গেল। শুভ্র বাম হাতের কবজিটা উল্টে ঘড়ির দিকে এক পলক তাকালো। তার চোয়াল শক্ত হয়ে এলো। ক্লাসের পিনপিনতার নীরবতার মাঝে তার গম্ভীর কণ্ঠস্বর প্রতিধ্বনিত হলো, কয়টা বাজে? রিদি কোনো উত্তর দিতে পারল না। স্পেস মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সে জানে সে দেরি করে এসেছে। শুভ্র রিদির নীরবতা দেখে এবার আরও কঠোর গলায় ধমক দিয়ে বলল, মিস তাসনিন রিদিকা, আমি কি আপনাকে কোনো প্রশ্ন করেছি? কানে যায়নি আপনার? রিদি এবার মিনমিনে করে অপরাধীর মতো বলল, সরি স্যার, আজ একটু দেরি হয়ে গেছে। শুভ্র হাতের মাকচারটা ডেস্কে সজোরে রেখে সোজা হয়ে দাঁড়ালো। একজন প্রফেশনাল লেকচারের মতো তীক্ষ্ণ আর কর্তৃত্বপূর্ণ গলায় বলল, লেকচার শুরু হওয়ার 20 মিনিট পর ক্লাসে আসাটা আপনার কাছে স্পেস একটু দেরি। ডিসিপ্লিন সম্পর্কে আপনার ধারণা কি এতটাই নড়বড়ে? দরজায় ওখানে কান ধরে দাঁড়িয়ে থাকুন। রিদি অপমান আর বিস্ময়ে হা করে গেল। ক্লাসের সবার সামনে আবার এমন এক শাস্তি! সে আমতা আমতা করে প্রতিভা জানাতে চাইল, কিন্তু স্যার, বললাম তো দেরি হয়ে গেছে, মানে পরিস্থিতিটা। শুভ্র হাত তুলে তাকে থামিয়ে দিল। তার চোখে মুখে কোনো দয়া বা প্রশ্রয় নেই। অত্যন্ত রুক্ষ স্বরে সে আদেশ দিল, আই অ্যাম নট ইন্টারেস্টিং ইন ইয়োর চাইল্ডিশ এক্সকিউজেস। আপনার ব্যক্তিগত গাফিলতি আমার ক্লাসে চলবে না। দিস ইজ এ রেপুটেড মডেল কলেজ, নট এ কিন্ডার গার্ডেন। আই সেড হোল্ড ইয়োর ইয়ার্স অ্যান্ড স্ট্যান্ড দেয়ার রাইট নাও। রিদি বুঝলো আর শুভ্র কোনো ছাড় দেবে না। স্বপ্নে সেই রোমান্টিক মানুষটা, বাস্তবে এই জল্লাদ টিচারের মধ্যে আসমান জমিন তফাৎ। রিদি আর কথা না বাড়িয়ে সবার সামনে মাথা নিচু করে কান ধরল। লজ্জায় আর রাগে তার কান দুটো লাল হয়ে উঠল। ক্লাস শেষ হওয়ার সাথে সাথে শুভ্র ডায়েরিটা বগলে চেপে গটগট করে বেরিয়ে গেল। একবারও পেছনের দিকে তাকালো না। রিদি যেন খাঁচা ছেড়ে ছাড়া পাওয়ার পাখির মতো ধপ করে শুভ্রার পাশে গিয়ে বসে পড়ল। তার মুখটা রাগে লাল হয়ে আছে। ফিসফিস করে সে শুভ্রাকে যা ইচ্ছে তাই গালি দিতে শুরু করলো। অমানুষ একটা, কী ভেবেছে ও নিজেকে? সামান্য 5-10 মিনিটের জন্য ক্লাসে সবার সামনে কান ধরিয়ে রাখলো। খবিশ কোথাকার। ভালোবাসি বলে যা ইচ্ছে তাই শাস্তি দেই। দেখিস আমিও একদিন শাস্তি দিব, সেদিন কাঁদবি শালা আমার জন্য। এদিকে করিডোর দিকে হাঁটতে হাঁটতে শুভ্র ঠোঁটে একচেলতে হাসি ফুটে উঠল। রিদির ওই অসহায় মুখ আর রাগী চাহনি মনে পড়তেই তার কঠোরতা যেন এক নিমিষেই করবুলের মতো উবে গেল। শুভ্র মৃদু হেসে বিড়বিড় করল, পাগলি একটা। কিছুক্ষণ পর ক্লাসে প্রিন্সিপাল স্যার ঢুকলেন। পিনপিনত নীরবতার মাঝে তিনি ঘোষণা করলেন যে প্রতি বছরের মতো এবারও কলেজে বার্ষিক সাংস্কৃতিক ও বসন্ত উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সপ্তাহব্যাপী এই উৎসবে নাচ, গান, নাটক আর আবৃত্তি থেকে শুরু করে নানা ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হবে। প্রিন্সিপাল স্যার বললেন, এই উৎসব আমাদের কলেজের ঐতিহ্য। আমি চাই প্রত্যেকে কোনো না কোনো ইভেন্ট অংশগ্রহণ করুক। কার কী প্রতিভা আছে সেটা দেখানোর এটাই সুযোগ। মনিটর সবার নাম একটা লিস্টে লিখে আজ বিকেলের মধ্যে আমার টেবিলে দিয়ে দাও। প্রিন্সিপাল স্যার চলে যেতেই ক্লাসের শোরগোল শুরু হয়ে গেল। শুভ্রা রিদির কুইনতে একটা ধাক্কা দিয়ে ফিসফিস করে বলল, কী রে রিদি, তুই তো খুব সুন্দর গান করিস, এবার কিন্তু নাম লেখাতে হবে। কে জানে, হয়তো বিচারকের আসনে শুভ্র ভাইও থাকতে পারে। শুভ্রর নাম শুনে রিদি আবার খেপে গেল। ও যদি বিচারক হয় তবে আমি স্টেজে গানই গাইব না, বরং ওর ওপর দিয়ে স্টিম রোলার চাপিয়ে দেব। শুভ্রা রিদির রাগী চেহারা দিকে তাকিয়ে মুচকে এসে টিপকিনি কেটে বলল, ইস, আমার ভাইয়ের ওপর তোর এত রাগ কেন রে? ভাইয়া তো শুধু তোকে ডিসিপ্লিন শেখাতে চেয়েছিল। রিদি এবার যেন ফেটে পড়ল। হাত পা নেড়ে চোখ মুখ কুচকে সে রীতিমতো শুভ্রর নামে নালিশ করতে শুরু করলো। দেখিস না, খালি উঠতে বসতে ধমক, তার উপর সামান্য একটু ভুলের জন্য ক্লাসের সবার সামনে ওভাবে শাস্তি দিতে ও এক সেকেন্ড বুক কাঁপল না ওর। আরে বাবা, ওকে ভুল করে টিচার না বানিয়ে যদি আদালতের জজ বানানো হতো তবে তো রক্ষে ছিল না। অপরাধীরা আজ জন্মের মতো এই পৃথিবীতে চাক্ষুষ করতে পারতো না। জেলের ঘানি টানতে টানতে হাড়গোড় সব পকেট হয়ে যেত। আর ওর সামনে কেউ যদি ভুলেও টু শব্দ করতো তবে সে নির্ঘাত ফাঁসির আগে 4 বার কান ধরিয়ে উঠবস করাতো। রিদির এই কথা বলার স্টাইল দেখে শুভ্রা হেসেই অস্থির। রিদি তখনও থামছেই না, গড়গড় করতে করতে বলো, তোর ভাই তো মানুষ না, ও হলো জ্যান্ত একজন ডিসিপ্লিন মেশিন। চার্জ ফুরিয়ে গেলে মনে হয় ধমক দিয়ে চার্জ বাড়িয়ে নেয়। জাস্ট ভাব, জজ সাহেবের চেয়ারে বসে উনি গম্ভীর মুখে বলছেন, অর্ডার অর্ডার। আসামি কেন 10 মিনিটের দেরিতে কাঠগড়ায় দাঁড়িয়েছে, কাঠগড়াতে উঠে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখা হোক। জাস্ট ভাব, জজ সাহেবের চেয়ারে বসে ওই গম্ভীর মুখও বলছে অর্ডার অর্ডার। আসামি কেন 10 মিনিট দেরিতে কাঠগড়ায় দাঁড়িয়েছে, কাঠগড়াতে ওকে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখা হোক। উফ, কি জঘন্য চিন্তা। কেটে গেল কিছুদিন। এই কয়দিনে যেন রিদির জীবনের সবচেয়ে কষ্টের সময় ছিল। শুভ্র এক মুহূর্তের জন্য রিদিকে ছাড় দেয়নি। রিদির সামান্য একটু কলম ফেলতে না পারে খাতা পাতা উল্টাতে দেরি করলেও শুভ্র যেন এত পেতো থাকতো না ওকে শাস্তি দেওয়ার জন্য। শুভ্র তো একটা নেশা হয়ে দাঁড়িয়েছে। রিদিকে রাগালে ওর চোখের সেই আগুনের ফুলকি দেখতে ওর দারুণ লাগে। ওদিকে রিদিও মনে মনে শুভ্র 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলে গালি দিতে দিতে রাগ এত চরমে ওঠে যে রিদি ভুলিয়ে যায় সে নিজেও কোনো না কোনোভাবে শুভ্ররও একই গোষ্ঠীর অংশ। আজ কলেজের সেই বহুল পরীক্ষিত বসন্ত উৎসব। রিদিদের বাড়িতে সকাল থেকে সাজ সাজ রোগ। শুভ্রা, রিয়া, ভাবনার মিতি সবাই হাজির। সবার পরনে বাসন্তী আর যার যার পছন্দের রঙের শাড়ি। ওরা সবাই মিলে রিদিকে চেপে ধরেছে শাড়ি পরার জন্য, কিন্তু রিদি অনল। ওর শাড়ির কথা মনে হলেই শুভ্র সেই কাকজেবরার অপমানের কথা মনে পড়ে যায় আর গা রিরি করে ওঠে। কিন্তু রিয়ারা একদম পাত্র নয়। রিয়া মুখটা বাংলা পাঁচের মতো করে ইমোশনাল ব্ল্যাকমেল শুরু করলো। দেখ রিদি, তুই যদি আর শাড়ি না পরিস তবে আমরা এখনই সব খুলে ফেলবো। আমরা কত শখ করে এই শ্বাসটা দিয়েছি তোর জন্য, যদি আমাদের সব মাটি হয় তবে আমরা খুব কষ্ট পাবো রে। ভাবনা পাশ থেকে ফোন কাটলো। একদম, নিজের বান্ধবীদের এইটুকু আবদার রাখতে পারবি না? এত সব ইমোশনাল ড্রামার সামনে রিদি আর টিকতে পারলো না। হার মেনে সে আলমারি থেকে শুভ্র দেওয়া সেই নীল রঙের জর্জের শাড়িটা বের করলো। ভাবনা খুব যত্ন করে রিদিকে শাড়িটা পরিয়ে দিল। কুচিগুলো এমন নিখুঁতভাবে বসালো যে রিদির ছিপছিপে গরনের শাড়িটা একদম লেপ্টে রইল। রিয়া রিদির ঘন কালো চুলগুলো ব্রাশ করে পিঠের উপর ছেড়ে দিল। সেই চুল অবলীলে ওর হাঁটুর নিচে নেমে এলো। শুভ্রা এবার রিদির মেকআপের দায়িত্ব নিল। একদম হালকা ট্রাস আপ, গালে স্লাইড বাসন আর চোখে ঘন করে কাজল লেপটে দিল। সবচেয়ে রিদি যখন আয়নার সামনে দাঁড়ালো নিজের প্রতিবিম্বি দেখে সে নিজেই থমকে গেল। নীল শাড়ির সাথে রূপালি কাজ করা সিলভার ব্লাউজ, কানে বড় ঝুমকো আর কপালে একটা ছোট্ট টিপ। খোলা চুলের মাঝখানে নীল শাড়ি পরা মেয়েটাকে কোনো মায়াবী নয় এবং বরং আকাশ থেকে নেমে আসা কোনো পরী মনে হচ্ছিল।
শুভ্র হৃদির চিবুক ছুঁয়ে বলল, আজ আমাদের এই নীলপরীকে দেখে কার যে হার্টবিট বন্ধ হবে তা শুধু আল্লাহই জানে। হৃদি আয়না নিজেকে দেখছিল আর ভাবছিল, সে খুবই শুভ্র ভাই কি আজকেও তাকে কাক বলবে। সবচেয়ে চারমূর্তির এই রূপসী বাহিনী বাড়ি থেকে বেরিয়ে কলেজে গেটে পা রাখলো। নীল শাড়িতে রীতি যখন ধীর পায়ে কলেজের মেন গেট দিয়ে ঢুকলো, মনে হলো পুরো ক্যাম্পাসের বাতাসের গতি যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। গেটে দাঁড়িয়ে থাকা সিনিয়র জুনিয়র সব ছেলের চোখ তখন হৃদির ওপর আঠার মতো আটকে গেল। কেউ হাঁ করে তাকিয়ে আছে, কেউ বা নিজেদের মতো কুইন দিয়ে গুঁতো মারছে। সারা কলেজ আর রঙিন সাজে সেজেছে, চারপাশে উজ্জ্বল আলো, ছাত্রছাত্রীদের আড্ডা আর হাসাহাসিতে মুখরিত চারপাশ। ঠিক তখনই পার্কিং এরিয়া দিয়ে কলেজের ভিতরে ঢুকলো শুভ্র। আজ যে কোনো লেকচার নয়, যেন কোনো হাই প্রফেশন সিনেমার হিরো সেট থেকে সরাসরি উঠে এসেছে। শুভ্র পরনে আজ কুচকুচে কালো রঙের একটা প্রিমিয়ার কটন পাঞ্জাবি, যার হাতাগুলো কুইন পর্যন্ত ফোল্ড করা, সাদা ফিটিং জিন্স আর পায়ে ব্রাউন লেদার শু। বাঁ হাতে সে পরিচিত ঘড়ি নেই, আজ ওর জায়গায় করে নিয়েছে একটা দামি স্মার্ট ওয়াচ, চুলগুলো জেল দিয়ে নিপুণভাবে স্পাইক করে সেট করা, আর চোখে দামি ব্ল্যাক সানগ্লাস। শুভ্র যখন সানগ্লাসটা খুলে পকেটে রাখলো, তখন ওর ধারালো চাহনি আর সুঠামদের বলিষ্ঠতা দেখে অনেক মেয়ের হার্টবিট যেন মিস হয়ে গেল। কলেজে অর্ধেকের বেশি মেয়ে তো অনেক আগে থেকে ওর উপর ক্রাশ। দেখে মনে হচ্ছে তারা নতুন করে প্রেমে পড়ার সিরিয়াল দিচ্ছে। কিন্তু শুভ্র সে বিদক্ষী রাগ আর গম্ভীর ব্যক্তিত্বের কথা ভেবে কেউ টু শব্দ করার সাহস পাচ্ছে না। ও যেন এক মূর্তিমান রহস্য, যার আভিজাত্য সবার মুগ্ধ, কিন্তু ব্যক্তিত্বে সবাই তটস্থ। শুভ্র পকেট থেকে ফোনটা বের করে ঈশানকে কল করলো। ফোনটা কানে চেপে গম্ভীর মুখে কথা বলতে বলতে সে টিচারদের জন্য নির্ধারিত ভিআইপি প্যান্ডেলের দিকে এগিয়ে যেতে লাগলো। শুভ্র যখন লম্বা কদমে হেঁটে যাচ্ছিল, অনেক মেয়ে তখন হাঁ করে তাকিয়েছিল। কেউ হয়তো ফিসফাস করে বলছিল, উফ, শুভ্র স্যার আজ কি ড্যাশিং লাগছে। আবার কেউ স্পেসে ব্যক্তিত্ব মোহিত হয়ে পলকহীন তাকিয়ে রইল। কিন্তু শুভ্র সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সে ঈশানকে দ্রুত কলেজে চলে আসতে বলে ফোনটা পকেটে ঢুকে সোজা নিজের আসনে গিয়ে বসে পড়ল। এদিকে হৃদিকা বসার আসনে পৌঁছে গেছে। চার বান্ধবী মিলে আড্ডায় মশগুল হয়ে হৃদির মনটা কেমন জানি কু গাইছে। অনুষ্ঠান শুরু হতে আর মাত্র কয়েক মিনিট বাকি। এর মধ্যে ঈশান কলেজে এসে পৌঁছালো। ঈশানও আজ কালো পাঞ্জাবিতে বেশ জামকালো সাজে এসেছে। ওকে আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছে। ঈশান এসে সরাসরি শুভ্রর পাশের সিটে বসলো। দুই বন্ধুর আভিজাত্য যেন পুরো স্টেজ কাঁপিয়ে দিচ্ছে। ধীরে ধীরে অনুষ্ঠানের পর্দা উঠল। নাচ, আবৃত্তি আর ছোট নাটকের পর্বগুলো একে একে শেষ হলো। দর্শকেরা করতালিতে মেতে আছে। যখন গানের পর্ব শুরু হলো, তখন হঠাৎ মাইকে স্পষ্ট স্বরে ঘোষণা করা হলো, এবার আমাদের মঞ্চ মাতাতে আসছে তাসনিম হৃদিকা। নামটা শুনে হৃদির বুকটা ধক করে উঠল। হাত পা যেন বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছে। সেই দিনই শুভ্রা আর রিয়া জোর করে ওর নামটা দিয়েছিল ঠিকই, কিন্তু এখন এই হাজারো মানুষের সামনে স্টেজে উঠতে গিয়ে ওর কলিজা শুকিয়ে যাচ্ছে। ও গান শিখেছে ঠিকই, ওর গলাও চমৎকার, কিন্তু এই মুহূর্তে ওর মনে হচ্ছে এক লাইনও গাইতে পারবে না। হৃদি একদম আড়ষ্ট হয়ে বসে আছে। দেখে শুভ্র আবার তাগাদা দিয়ে বলল, কী রে, কী হলো, যা না। হৃদি আমতা আমতা করে কাপা গলায় বলল, আমার খুব ভয় করছে রে, এত মানুষের সামনে যদি ভুল করে ফেলি। রিয়া ওর হাতটা শক্ত করে চেপে ধরে সাহস জুগিয়ে বলল, আচ্ছা, কিচ্ছু হবে না, তুই জাস্ট স্টেজে গিয়ে মাইক্রোফোনটা হাতে নিবি আর সব ভুলে চোখ বন্ধ করে গেয়ে উঠবি, তুই পারবি, যা। বন্ধুদের ঠেলায় আর ইমোশনাল সাপোর্টে হৃদি কোনো মতে নিজেকে সামনে নিয়ে ধীর পায়ে মঞ্চে উঠে গেল। তখন শুভ্র ধ্যান ফোনের স্ক্রিনে। সে নিচু হয়ে একমানে ফোন টিপছিল। হৃদি কাঁপতে কাঁপতে ড্যাড থেকে মাইক্রোফোন হাতে নিল। কয়েক সেকেন্ড গম্ভীর শ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করলো সে। তারপর চারপাশের সব কোলাহল ছাপিয়ে চোখ দুটো শক্ত করে বন্ধ করে সুরের মূর্ছনায় গিয়ে উঠল। এত মধুর আর মায়াবী চেকন কণ্ঠটা কানে যেতেই শুভ্র ঝড়ের গতিতে মঞ্চের দিকে তাকালো। আর তাকাতেই তার পৃথিবীটা যেন ওই এক মুহূর্তে স্থির হয়ে গেল। স্টেজে দাঁড়িয়ে নীল শাড়ি পরা এক
অপরূপা বালিকা, যার চোখ দুটো বন্ধ, বাতাসে অবাধ্য চুলগুলো অবলীলায় উড়ছে, আর ঠোঁট দুটো গানের ছন্দে কাঁপছে। শুভ্রের বুকের ভেতরে যেন ওলটপালট হয়ে গেল। এই কি সেই চঞ্চল হৃদি, যাকে সে উঠতে বসতে ধমক দেয়? নীল শাড়িতে ওকে আজ বাস্তবে কোনো পরী ছাড়া আর কিছুই মনে হচ্ছে না। শুভ্রের হৃদস্পন্দন হুট করে বেড়ে গেল। সে পৃথিবীর সব কিছু ভুলে গিয়ে অপালক দৃষ্টিতে হৃদির দিকে তাকিয়ে রইল।